ধরো তোমার কাছে দুটো লাল পেন আছে আর চারটে নীল পেন আছে। কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে লাল পেন আর নীল পেনের মধ্যে তুলনা কিভাবে করবে, ঠিক এইখানেই তোমাদেরকে জানতে হবে অনুপাত। ঠিক এখানেই কাজে লাগে অনুপাত বা রেশিও, যার ইংরাজি কথা হচ্ছে রেশিও, আর বাংলায় যাকে বলে অনুপাত। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা অনুপাত এত সহজ করে শিখব যাতে চোখ বন্ধ করে তোমরা সেটি করতে পারো। তো নমস্কার, তোমরা দেখছো ঘোষমশাই পাঠশালা। আজ আমরা শিখব রেশিও বা অনুপাত কি, কিভাবে লিখতে হয় এবং কিভাবে এর অঙ্ক করতে হয়, যেগুলো অঙ্কগুলো আছে আমাদের কোষের দেখি 2.1-এ। তো সবার আগে বলি অনুপাত কি। অনুপাত জানবে যে অনুপাত কিছুই না, অনুপাত ভালো করে আমি এখানে লিখে দিচ্ছি, এখানে অনুপাত মানে হচ্ছে তোমার সমজাতীয় রাশির তুলনা। সমজাতীয় রাশির তুলনা মানে সমজাতীয় মানে হচ্ছে সমজাত কার দিকে বলে, যাদের এককগুলো এক হয়। মানে সাপোজ ধরো তোমার কাছে আছে 5 টাকা আর তোমার বন্ধুর কাছে আছে 50 পয়সা, তাহলে এরা কি সমজাত? না, এরা কখনোই সমজাত না, কারণ এইটা আছে টাকাতে, এইটা আছে পয়সাতে। আর সমজাত করতে গেলে কি করতে হবে, হয় এইটাকে টাকায় পরিণত করতে হবে, নাহলে এইটাকে পয়সায় পরিণত করতে হবে। ঠিক আছে? তো এই এদের যে তুলনা সেটাকে কি বলে, অনুপাত বা রেশিও। এবার এদের তুলনা কিভাবে করবে? তো এখন ধরে নাও যে তোমার কাছে 5 টাকা আছে, ঠিক আছে, আর তোমার বন্ধুর কাছে আছে 10 টাকা। তাহলে এদের তুলনা কিভাবে করবে যদি বলে, তাহলে এদের তুলনা করতে গেলে কি লাগবে তোমাদের, অনুপাত। সেই অনুপাতকে কিভাবে লিখতে হবে, 5 টাকা মাঝে দুটো কুলন, যেটাকে বলে ইজ টু 10 টাকা। এবার দেখো, অনুপাত মানে যেমন সমজাতীয় রাশির তুলনা, ঠিক তেমনই অনুপাত করতে গেলে কি করতে হয়, ভাগ করতে হয়। ভাগ, এবার যে এই যে এই অনুপাত আছে, এইখানে যখনই তুমি অনুপাত দেবে তখনই মনে হচ্ছে কি একে এইটা দিয়ে ভাগ। এবার একে এটা দিয়ে ভাগ করলে কি হবে, সবার আগে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে 5 টাকা লিখলে ভাজিত 10 টাকা। তাহলে দেখো সবার আগে এখানে টাকা টাকা কেটে যাচ্ছে কাটাকাটিতে। ঠিক আছে, এবার 5/10টা তুমি কাটতেও পারো, নাও পারো, সেটা পরের কথা। কিন্তু এখানে আমি তোমাদেরকে যেটা মেনলি দেখাতে চাচ্ছি, দেখো যখনই তোমরা অনুপাত করবে তখনই দেখতে পাচ্ছ যে কোনো একক থাকছে না। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে এখান থেকে 1/2, তাহলে এখানে কি লিখতে পারো, 1:2। এর কিন্তু কোনো একক থাকবে না। দুটো জিনিসকে সবসময় মাথায় রাখবে, অনুপাত মানে হচ্ছে সমজাতীয় রাশির তুলনা। আর 2 নম্বর, এইটা লিখতে পারো যে অনুপাত করতে গেলে কি করে আমরা ভাগের আকারে ভাগ দিয়ে আমরা অনুপাতকে বার করি। ঠিক আছে, বোঝা গেল? এবার নেক্সট হচ্ছে আমাদের অনুপাতের মধ্যে যে আমি তোমাদেরকে দেখালাম যে এই 5:10 বা যে কোনো তুমি 2:4 যা ইচ্ছা নিতে পারো, সেটাকে কোনটাকে কি বলে। ঠিক আছে, তার মানে আমরা অনুপাতকে কিভাবে প্রকাশ করছি, অনুপাতকে প্রকাশ করছি x:y, বা তুমি যদি এখানে লেখো 5:6 সাপোজ লিখলে, ঠিক আছে, মানে এটাকে যদি আমরা এক্স ধরে নিই আর এটাকে y ধরি, দেখো প্রথমে যেটা থাকবে, ঠিক আছে, এই প্রথমটাকে বলে আমাদের হচ্ছে গিয়ে পূর্বপদ। কি বলে এটাকে, পূর্বপদ। অনুপাতের পূর্বপদ কোনটা, এটা হচ্ছে পূর্বপদ। পূর্ব মানে হচ্ছে আগে, পূর্ব দিক না তা বলে, আর এটাকে বলে উত্তরপদ। ঠিক আছে, এইবার যখন পূর্বপদ উত্তরপদের থেকে বড় হয়, মানে যখন এক্স গ্রেটার দেন ওয়াই হয়, তখন সেই অনুপাতকে আমাদের কি বলে, গুরু অনুপাত। কি বলে, গুরু অনুপাত।
তাহলে গুরু অনুপাতের উদাহরণ কি দেবে? তাহলে একটা যদি উদাহরণ দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কি হবে, যেমন 6:5, এটা কি একটা গুরু অনুপাত। আবার যখন এক্স লেস দেন ওয়াই হবে তখন সেটাকে বলে লঘু অনুপাত। মানে যখন পূর্বপদ ছোট হবে আর উত্তরপদ বড় হবে সেটাকে বলে লঘু অনুপাত। ঠিক আছে। আবার যখন এক্স সমান ওয়াই হবে তখন সেটাকে বলে সাম্যানুপাত। ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো বইয়ে তো এই জিনিসগুলো তোমাদেরকে আলোচনা করেছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি তোমাদেরকে বইতে তো অনেক বেশিভাবে বলেছে, আমি তোমাদেরকে শুধু যেটুকু দরকার সেটুকু তোমাকে বললাম। আর এখানে সে একই লিখেছে সমজাত রাশির তুলনা, তাই অনুপাতের কোনো একক নেই। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের আর কি আছে? আচ্ছা, এর পরের এবার অঙ্কগুলো করবো। এই যে অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, যেটা আমি তোমাদেরকে বললাম, পূর্বপদ লেস দেন অনুপাত যেটা হয় সেটা আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে। আর এখানে আর একটা জিনিস আছে যেটা হচ্ছে, সেটা দেখি তোমাদের বইতে আছে কিনা, সেটা হচ্ছে তোমাদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। ঠিক আছে, সেটা মোস্ট প্রবাবলি পরের চ্যাপ্টারে থাকবে। ঠিক আছে, এই চ্যাপ্টারে হয়তো নেই, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। যদি সেটা থাকে তাহলে আমি তোমাদেরকে উম, করাবো যে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কি। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে আর একটা জিনিস আচ্ছা দিয়েছি, মিশ্র অনুপাত দিয়েছি। ঠিক আছে। মিশ্র অনুপাত মানে হচ্ছে গিয়ে যখন তোমাদের মনে করো একটা আছে 5:6 একটা অনুপাত আছে, একটা আছে 4:3। ঠিক আছে। আর একটা আছে মনে করো 10:12। এর যে পূর্বপদের যে গুণফল 5, এর যে পূর্বপদ, এর পূর্বপদ কি আছে? এর পূর্বপদ হচ্ছে 5, 4 আর 10। 5, 4 আর 10। আর ইস টু উত্তরপদের গুণফল মানে 6, 3, 12। এদের যে রেজাল্টটা আসবে, ঠিক আছে, কত রেজাল্ট আসবে? 5 4 20, 20 দুগুণে 20 10 200, 3, এটা কত আসবে? 6 12 72, 3 2 6, 3 7 21। এই যে অনুপাত, এইটাকে আমাদেরকে বলছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এর সাথে সাথে তোমাদেরকে আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের উম, ব্যস্ত অনুপাত কাকে বলে। ঠিক আছে, ব্যস্ত অনুপাত হচ্ছে গিয়ে যখন এই 5:6 লিখেছো, 5:6, ঠিক আছে, ঠিক এটাকে যদি আমরা উল্টে লিখি, যদি 6:5 লিখি, তাহলে এটা কি হয়েছে? ব্যস্তানুপাত। তাহলে কোনো অনুপাতের যদি ব্যস্তানুপাত বার করতে বলে তাহলে কি করতে হবে? জাস্ট সেটাকে উল্টে লিখতে হবে। তাহলে আমরা 5/6 এ কি লিখতে পারি? 5/6। আর 6:5 কে কি লিখতে পারি? 6:5। মানে কোনো জিনিসের অনন্যককেই আমাদের কি বলছে? ব্যস্তানুপাত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো এবার তাহলে আমাদের অঙ্কতে যাওয়া যাক। তাহলে দেখি আজকে কি করবো আমরা দিয়েছে প্রথম কোশ্চেন দিকে। দেখি 2.1 এর অঙ্কগুলো। কোশ্চেন 2 পয়েন্ট অঙ্কগুলো খুবই সহজ।
ঠিক আছে। প্রথম অঙ্কটা কি বলেছে? 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের অনুপাত কত হিসাব করি? এটা সহজ, চাল ও ডালের অনুপাত কিছু না, তোমাদেরকে কি বলেছিলাম যে হয় সেটাকে তোমরা ইসডু করে করতে পারো। চাল ও ডালের অনুপাত। আর তোমাদেরকে বললাম অনুপাত বা ইসডু লেখার সময় কি করবে, কখনো কিন্তু একক হবে না। তার কারণটা কেন সেটা আমি তোমাকে দেখিয়েছি। কত হবে? 40:100। তাই এখানে দেখো, এবার এইখানে তোমরা ডাইরেক্ট কাটাকুটিও করতে পারো, বা এইটাকে 40/100 এইভাবে তলায় নিয়েও করতে পারো। তো এখানে কত হচ্ছে? একটা শূন্য কাটলো, এখানে দুইটা কাটলে হচ্ছে 2, এদিকে কাটলে হচ্ছে 5। তাহলে হচ্ছে 2/5। তাহলে এখান থেকে তোমরা দেখতে পারো 2:5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, এইবার নেক্সট আমরা পরের অঙ্ক দেখি। পরের অঙ্ক কি বলছে, যে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, ত্রিভুজের 3টে কোণ, অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল সিএবি কত? ঠিক আছে, তো দেখো, দুইয়ের অঙ্কটার জন্য আমি ছবিটা এঁকে নিই, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাঙ্গেল, এটা কত বলেছে? এটা বলেছে 60 ডিগ্রি, এটা বলেছে 50 ডিগ্রি, আর এটা কত বলেছে? 70 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএসি দেখো, অ্যাঙ্গেল বিএসি কি চাইছে? অ্যাঙ্গেল বিএসি ইজ টু অ্যাঙ্গেল এবিসি ইজ টু অ্যাঙ্গেল এসিবি। কোণের নিয়ম হচ্ছে যেটা মাঝখানে থাকবে, তার মানে হচ্ছে সেটা হচ্ছে কোণ, অ্যাকচুয়াল কোণটা হচ্ছে মাঝখানে থাকবে। তাহলে বিএসি মানে এটা মাঝখানে আছে, তাহলে এইটা সমান কি করো? বিএসি কত? 60 ডিগ্রি। কিন্তু লিখবে না, কারণ ডিগ্রিটা হচ্ছে কোণের পরিমাপ, একক কখনো লিখবে না। অ্যাঙ্গেল এবিসি মানে হচ্ছে 50, আর অ্যাঙ্গেল বিসি, অ্যাঙ্গেল এসিবি মানে হচ্ছে 70। ঠিক আছে, এটা কি করতে হবে? 10 দিয়ে সবাইকে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ করলে 6, এটা 5, এটা 7। এটাই উত্তর। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। 3 নম্বরটা কি বলছে? একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত? দেখো, তাহলে এইখানে যখন অনুপাতে প্রকাশ করতে হবে, কিন্তু এককগুলোকে কিন্তু সবসময় এক জাতীয় করে নিতে হবে। প্রথমেই বলেছিলাম যে বারবার আমি তোমাদেরকে বলছি, অনুপাত মানে হচ্ছে সমজাতীয় রাশির তুলনা। জাতটা কিন্তু এক করে নিতে হবে। এখানে জাত মানে হচ্ছে একক। টাকা থাকলে হয় দুটোকেই টাকা, নাহলে পয়সাতে পরিণত করতে হবে। তাহলে এখানে টাকাতে পরিণত করার থেকে পয়সাতে পরিণত করাই ভালো। কি বলেছে? একটি পেন্সিলের দাম 3 টাকা। একটি পেন্সিলের দাম 3 টাকা। 3 টাকা মানে কত? 300 পয়সা। তাহলে পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত কত? এটা লিখে দাও। অতএব একটি পেন্সিল ও একটি লজেন্স। লজেন্স শব্দটা আমি বহুদিন পর শুনলাম, কারণ এখন আর ছেলেপিলে লজেন্স বলতে বোঝেই না, তারা সব চকলেট জানে। দামের অনুপাত কত? 300:50। প্রথমে 10 দিয়ে যদি কাটাকুটি করো তাহলে কত হবে? 30:5। আবার যদি 5 দিয়ে কাটাকুটি করো কত হবে? 6:1।
আর কাটাকাটি যাচ্ছে? আর কাটাকাটি যাচ্ছে না, এটাই অ্যান্সার। তুমি যদি এইটা লেখো বা এইটা লেখো, কোনো অসুবিধা নেই, যেটা খুশি লিখতে পারো, কিন্তু চেষ্টা করবে সব সময় যেন তার লঘিষ্ঠ আকারে, যেন কাটাকুটি করে যেন সে লাস্টে ফর্মটা লিখতে গেলে কাটাকুটি করতে, তাতে করে কি হয়, দেখতে ভালো লাগে। হুম। আর এটা লিখলে মাস্টার বলতে পারে যে হ্যাঁ আর এক ঘরে কাটাকাটি যেত, তুমি করোনি কেন, সেক্ষেত্রে এক আধ নাম্বার কম দিলেও দিতে পারে, কিন্তু অঙ্কের জন্য এটারও যা মান, এটারও তাই মান, এটাও তাই মান, তিনটেই ঠিক। 4 অঙ্কটা কি বলছে? একটি আদুলি একটি 1 টাকা ও একটি 2 টাকা মুদ্রার অনুপাত কত? দেখো, আদুলি মানে কত, দেখো, আদুলি মানে তোমরা কেউ জানো আদুলি মানে কত? আদুলি শিখে জানো কত? আদুলি মানে হচ্ছে 50 পয়সা। হুম। এখানে এক আদুলি লিখে দাও। আর 1 টাকা সমান 100 পয়সা। তাই বলছি 2 টাকা, 2 টাকা সমান 200 পয়সা। তাহলে এদের অনুপাত কত হবে? 50, 100, 200। তোমরা কাটাকুটি করতে পারো বা ডাইরেক্ট এখানে লিখতে পারো 50 এখানে এক, এখানে এই সরি, এখানে 2, 4, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। 5 অঙ্কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। 5 অঙ্কটা তোমরা নিজের চেষ্টা করবে, ঠিক আছে? 6 অঙ্কটা দেখো কি বলেছে। বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ভালো করে দেখো। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে, আমরা সমকোণী ত্রিভুজ মানে কি জানি, এটা আমাদের কত হবে, 90 ডিগ্রি। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কি হয়, লম্ব আর ভূমি এই দুটো সমান হয়। আর আমরা আর একটা কি জানি, যে বাহুগুলো সমান তাদের বিপরীত কোণগুলোও সমান, তাহলে এর বিপরীত কোণ কোনটা, এইটা। আর এর বিপরীত কোণ কোনটা, এইটা। এই দুটো সমান, এই দুটো সমান হলে কত হবে, এগুলো 45 ডিগ্রি করে হবে। তার কারণ আমাদের ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তার মধ্যে এইটাতে 90 ডিগ্রি, আর এই দুটো সমান হলে কত হচ্ছে, 180 থেকে 90 বাদ দিলে 90 পড়ে থাকছে, তাকে 2 দিয়ে ভাগ করলে 35, 35। তাহলে এদের অনুপাত কত? এবার এদের অনুপাত বার করতে পারো, তাহলে অনুপাত কি হবে, 90:45 ইজ টু 45। এখানে লিখে দাও যে অতএব তোমার কিন্তু এই জিনিসটা জানতে হবে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, নাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। ত্রিভুজের তিনটি কোণের অনুপাত সমান 90 ডিগ্রি। এখানে কি ডিগ্রি দেবে না, ডিগ্রি দেবে না, 90:45 সমান 2:1 একবার ডাইরেক্ট 45 আমি কেটে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, 7এরটা কি বলেছে দেখো, বলছে সমবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত কত? সমবাহু ত্রিভুজ মানে কি, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে গিয়ে যে ত্রিভুজের
তিনটে বাহুই সমান। সমবাহু ত্রিভুজের মানে সমান এখানে হচ্ছে তোমার তিনটে বাহু সমান। তিনটি বাহু সমান। তিনটে বাহু সমান মানে আমরা লিখতে পারি তিনটি কোণও সমান, কারণ আমি তোমাদের কি বলেছিলাম, বাহু সমান হলে তার বিপরীত কোণগুলোও সমান হবে। তাহলে এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, এইটা, এটা আর এটা কত হবে? এটাও 60, এটাও 60, এটাও 60। তাহলে এদের অনুপাত কত হবে? 60, 60, 60 মানে হচ্ছে 60:60:60, মানে 1:1:1, তাই না? বুঝতে পেরেছো? এটা অ্যান্সার। ঠিক আছে, এতে গেলে আমাদের সহজে অনুপাত বার করার নিয়ম। আচ্ছা, এরপরে তোমাকে যদি কোনো জিনিসের অনুপাত দিয়ে দেয়, আর অনুপাতকে তোমার অনুপাত তুলতে গেলে কি করতে হবে সেটা দেখো। সাপোজ অনুপাত দিচ্ছে 5:6, এই অনুপাত তুলতে গেলে সাপোজ ধরে না যে তোমার আর তোমার বন্ধুর কাছে টাকার অনুপাত হচ্ছে 5:6, তাহলে তোমরা এখান থেকে লিখতে পারো কোনো একই জিনিস দিয়ে দুটোকে যদি গুণ করে দাও, তাহলে কিন্তু তোমরা লিখতে পারো সেটাই, সেইভাবে কিন্তু তোমরা অনুপাতকে তুলতে পারো। তাহলে তোমরা এখানে লিখতে পারো যে আমার কাছে টাকা আছে 5x টাকা, আর বন্ধুর কাছে টাকা আছে 6x টাকা। কেন এটা লিখতে পারি দেখো, এটা যদি আমরা অনুপাত করি তাহলে কি হবে, 5x:6x, মানে এখানে এক্স এক্স কেটে যাবে, তাহলে 5:6। ঠিক আছে, অনুপাত তুলতে গেলে কি করতে হয়, এই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, একই জিনিস দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। 8-এর অঙ্কটা দেখো, যদি এটা বুঝতে পারো তাহলে 8-এর অঙ্কটা খুব ইজি। কি বলেছে, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9, মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? এখানে লেখো। পুলকবাবু ও মানিকবাবু বয়সের অনুপাত কত? 7:9। অতএব পুলকবাবুর বয়স কত? 7x বছর। অতএব মানিকবাবুর বয়স নাইন এক্স বছর। এবার অঙ্কে কি বলেছে, মানিকবাবুর বয়স 72 বছর, তাহলে 9x=72। এখানে উপরে শর্তানুসারে লিখতে পারো, শর্তানুসারে এখান থেকে x=72/9, মানে 8। তাহলে 8 যদি পেয়ে যাও তাহলে বুঝতে পারছো, এইখানে যদি x থেকে 8-এর মান বসিয়ে দাও তাহলে তোমরা বুঝতে পারবে। তাই কি চাইছে, পুলকবাবুর বয়স কত। অতএব পুলকবাবুর বয়স সমান 7 × 8, এত বছর।
সমান 56, এত বছর। অ্যান্সার বেরিয়ে গেল। যদি এইটা বুঝতে পারো, 9 বুঝতে পারবে। এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? সেম জিনিস, কিচ্ছু নেই, ঠিক আছে? চলো, নেক্সট হচ্ছে কি আমরা 10 অঙ্কটা দেখি। বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি কত? এটাকে অনুপাত না দিয়ে অন্যভাবে করা যেতে পারে, সেটা আলাদা কথা। হ্যাঁ, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 22-7। তাহলে ওখানে লেখা হচ্ছে বৃত্তের, বা যখন আমরা ইয়ে করবে, অনুপাতকে তুলবে, তখন অবশ্যই ধরি লিখবে কিন্তু, হ্যাঁ? ধরি বৃত্তের পরিধি সমান 22 ডেসিমি, বৃত্তের ব্যাস 7x ডেসিমিটার। 2 মিটার 1 ডেসিমিটার, 2 মিটার 1 ডেসিমিটার সমান কত? 2 মিটার মানে হচ্ছে 20, আর 1 মানে হচ্ছে 21, টোটাল হচ্ছে 21 ডেসিমিটার। তাহলে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে ব্যাস কত? 7x সমান 21, 21/7, 3। অতএব বৃত্তটির পরিধি 22 কারণ আমরা এখানে 22 ধরেছিলাম, 22x, এত ডেসিমিটার সমান 66 ডেসিমিটার। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এবার এইটাকে তোমরা আরেকটু লিখতে পারো, যে এটাকে মিটারে ভাঙা আছে, তাহলে কি করতে পারো? 6 মিটার 6 ডেসিমিটার, এটা আরো সুন্দর হলো। এটাও করতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এইবার দেখো, 11 আর 12 এই দুটো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 11 এবং 12 দুটো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। 11-এরটা হচ্ছে গিয়ে ডবল স্টার, আর 12-এরটা হচ্ছে সিঙ্গেল স্টার। বলছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদেরকে বারবার বলছি, অনুপাতের যে বেস সেটা কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। দেখো ওখানে দেখে মনে হচ্ছে 150 জন এর মধ্যে 90 জন আছে, এখানে 140 জনের মধ্যে 80 জন দিয়েছে। দেখে মনে হচ্ছে না যে দুজনেই প্রায় সমান দিয়েছে? কারণ ওখানে ছাত্র সংখ্যা বেশি, তাই 10 জন বেশি নাম দিয়েছে, এখানে 10 জন ছাত্র সংখ্যাও কম, তাই 80 জন নাম দিয়েছে। কিন্তু না, যখন এ ধরনের অঙ্ক থাকবে তখন তোমাদেরকে কিন্তু কোনো একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা বা কোনো একটা নির্দিষ্ট পরিমাণ জনের মধ্যে বার করে নিতে হবে। হয় তুমি 100 জনের মধ্যে বার করো, বা 500 জনের মধ্যে বার করো, বা একজনের মধ্যে বার করো, বা 200 জনের মধ্যে বার করো, বা 150 জনের মধ্যে বার করো। যেটাই করবে সেটা কিন্তু দুটো ক্ষেত্রেই সমান হতে হবে, ঠিক আছে? এবার দেখো অঙ্কটা কি বলে। সপ্তম শ্রেণী করে আমরা এখানে কি করব? প্রথমে একজন হিসেবে বার করি, হুম?
তা কি বলেছে সপ্তম শ্রেণীতে দেখি? সপ্তম শ্রেণীতে দেড়শো জনের মধ্যে নাম দিয়েছে 90 জন। সপ্তম শ্রেণীতে একজনের মধ্যে নাম দিয়েছে 90/150। ষষ্ঠ শ্রেণীতে কি বলেছে? ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে নাম দিয়েছে কতজন? 80 জন। ষষ্ঠ শ্রেণীতে একজনের মধ্যে নাম দিয়েছে কত? 80/140। দেখো এইখানে আমরা কিন্তু একের মধ্যে ভাগ করি, এখানেও দেখতে পাচ্ছি একের মধ্যে ভাগ করেছি, এখানেও দেখে নিয়েছি একের মধ্যে ভাগ। এইবার আমরা কিন্তু এই দুটো জিনিসের যদি আমরা অনুপাত বার করি, যদি তুলনা বার করি, তাহলে কিন্তু করতে পারবো। এবার তোমরা বলবে যে স্যার একের মধ্যে কেন ভাগ করছো? এমন কোনো নিয়ম নেই যে একের মধ্যে ভাগ করতে হবে। তোমরা এটাকে 100 জনের মধ্যেও করে নিতে পারো, কিন্তু এই দুজনে কে সমান করতে হবে, দুটো ক্ষেত্রে কিন্তু সমান করতে হবে। আমি এখানে একের মধ্যে বার করছি, তোমরা ঘরেতে 100 জনের মধ্যে বার করে দেখবে, যে অনুপাত করে দেখবে যে একই রেজাল্ট আসছে। তাহলে এবার অনুপাতে যদি প্রকাশ করলে কি হবে? এবার অনুপাতে প্রকাশ করতে গেলে কি হবে? কিছুই না, 90/150 ইজ টু 80/140। এটাকে যদি কাটাকাটি করে কত হবে? এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, একে 3 দিয়ে কাটাকাটি করলে 3, একে 3 দিয়ে কাটাকাটি করলে 3×5=15, একে 2 দিয়ে কাটাকাটি করলে 4, একে 2 দিয়ে কাটাকাটি করলে 7। তাহলে কি দাঁড়ালো? 3/5 ইজ টু 4/7। এটাই অ্যান্সার। কিন্তু এটাকে আমরা আরো সহজভাবে কিভাবে লিখতে পারি? আমি কি বলেছিলাম তোমাদেরকে? তিনে এই ইজ টু মানে হচ্ছে গিয়ে ভাগ চিহ্ন। এই ইজ টু কে আমরা কিভাবে লিখতে পারি? ভাগ হিসেবে বা ভঙা। আমরা যদি এইভাবে লিখি 3/5/4/7। এবার জানো ভগ্নাংশের ভাগকে কিভাবে করতে হয়? উল্টে যাবে 7/4, মানে 21/20 সমান কত? 21/20 মানে 21/20। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্টে জানাবে, কোনো জায়গায় যদি তোমাদের অসুবিধা হয় আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের 12 অঙ্কটা, 12 অঙ্কটা সিঙ্গেল স্টার। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? দেখো, দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 5:7। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অতএব, বা এখানে লিখতে পারো ধরি সংখ্যা দুটি হলো 5x ও 7x। লিখতে পারি কি লিখতে পারি না? লিখতে পারি, কারণ আমরা একই জিনিস গুণ করছি। এবার বলো এদের গসাগু কি করবে?
5x আর 7x এর গসাগু করতে গেলে কি করতে হবে করো, যেমন তোমরা গসাগু শিখেছো ওইভাবে যদি আমরা করি, কি দিয়ে যাবে? x দিয়ে ভাগ যাবে, x ভাগলে 5, এটা 7। কমন কি দুটোর মধ্যে? কমন কি? এক্সটা। তাহলে এইখানে লেখো অতএব সংখ্যা দুটির গসাগু সমান সমান এক্স। আর অঙ্কে কত বল দিয়েছে? গসাগু হচ্ছে 13। এখান থেকে লিখতে পারো যে অতএব এক্স ইজ ইকুয়াল টু 13, কারণ এটা আমাদের অঙ্কেতেই বলে দিয়ে আছে, সেম জিনিস বলে আছে। তাহলে এবার সংখ্যা দুটি কি কি? তাহলে অতএব প্রথম সংখ্যা কত ধরেছিলাম? 5x, মানে 5 ইন্টু 13, 65। অতএব দ্বিতীয় সংখ্যা 7 ইন্টু 13 সমান কত? 7×91। তাহলে আমাদের সংখ্যা দুটি চেয়েছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি। ঠিক আছে, যদি মনে হয় যে বুঝতে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে, যাতে করে তারাও পুরো অঙ্কগুলো দেখতে পায়, বুঝতে পারে।